আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার। দর্শক, ২১শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। ধন্যবাদ। কায়সার ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই ২ মাসে তৈরি পোশাক শিল্প খাতে যে প্রবৃদ্ধি হয়েছে গত অর্থ বছরের তুলনায়, আমাদের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে ৪৬%, ইউতে ৫২%। কিভাবে হলো এই অপূরণীয় সাফল্য? আসলে এটা ধরে রাখার কারণ, মানে উপায়গুলো কি কি? আপনারা জানেন যে বাংলাদেশের পোশাক শিল্প সারা বিশ্বে কিন্তু খুব সমাদৃত। ইতিমধ্যে মেড ইন বাংলাদেশ নামক যে ইমেজটা, এটা খুব ভালোভাবেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। বায়ারদের একটা পছন্দের জায়গা হলো বাংলাদেশ। কেন? সেটা হলো সস্তা শ্রমে কোয়ালিটি প্রোডাক্ট তারা পাচ্ছে। আচ্ছা, তো এটা আমরা বিগত ৪ দশকের বা তার চেয়ে বেশি বয়সের এই যে আমাদের শিল্পটাকে এই পর্যায়ে আনার পেছনে আমাদের বেসরকারি উদ্যোক্তা, সরকারি পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে সর্বমহলের একটা ভালো প্যাট্রোনাইজেশন ছিল। তো সেক্ষেত্রে আমরা কমপ্লায়েন্স, কোয়ালিটি, সাপ্লাই চেইন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে বায়ারদের কাছে তাদের দৃষ্টিতে আসতে পেরেছি। আর বিশেষ করে যে লোয়ার এন্ডের যে প্রোডাক্টগুলো বাংলাদেশে হয়, এর চেয়ে সস্তায় আপনার বায়াররা অন্য কোনো সোর্স পাচ্ছে না। তার কারণেই কিন্তু আমাদের এখানে আপনার অনেক অর্ডার আসতেছে এবং আমরা এই অর্ডারগুলোকে এক্সিকিউট করতে পারছি। এটা আমাদের আসলে বলতে পারেন যে আমাদের এই এন্টারপ্রেনারশিপটা ডেভেলপ করেছে বিগত ৪.৫ দশকে খুব কষ্টার্জিত শ্রম, মেধা এবং দূরদর্শিতার কারণে। যাই হোক, আমরা এখন যে পর্যায়ে এসেছি, এই পর্যায়টাকে আমরা সাস্টেনেবল রাখতে চাই। এই সাস্টেনেবিলিটিটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমাদের যে স্যালারি এনহ্যান্সমেন্ট হচ্ছে প্রতি বৎসর, আমাদের আভ্যন্তরীণ যে খরচগুলো বেড়ে যাচ্ছে, তারপর আপনার গভর্নমেন্ট থেকে যে নীতি সহায়তাগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসছে, হ্রাস পাচ্ছে। এক্ষেত্রে আপনি জানেন যে এনবিআর এর চেয়ারম্যান ইআরএফএ একটি সম্মেলনে বলেছেন, নতুন করে এই বছরের বাজেটে আর কর অব্যাহতি দেওয়া হবে না। এটি আপনাদের যে পুরো এক্সপোর্ট যে একটা সিংহভাগ আসে, সেই ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে কিনা? বিষয়টা কিন্তু খুব বাস্তব ভিত্তিক চিন্তা ভাবনা করতে হবে। বাস্তবতার নিরিখে কিন্তু আপনার বাজেট প্রণয়ন করতে হবে। কারণ আপনাকে ভাবতে হবে যে আমাদের এই শিল্প কিন্তু আপনার টোটাল যে এক্সপোর্টের 85% কিন্তু কন্ট্রিবিউট করে। তো এখানে যদি আপনার কোনো সহায়তা না থাকে, কর অব্যাহতি যদি না দেওয়া হয়, বা অন্যান্য যে নীতি সহায়তার ব্যাপারগুলো যদি গভর্নমেন্ট খুব বেশি চেপে ধরে, তাহলে কিন্তু আমরা এগুতে পারবো না। আমাদের এখানে বায়াররা কেন আসছে? সস্তা শ্রমের কারণে ভালো প্রোডাক্ট আসছে এবং আমাদের কিছু প্রণোদনা বা আমাদের কিছু সহায়তা আমরা পাচ্ছি। সেটা গভর্নমেন্ট থেকে বলে না, বা আমাদের প্রাইভেট এন্টারপ্রেনাররা সেটা ডেভেলপ করেছে তাদের নিজস্ব দক্ষতা উৎকর্ষতার কারণে। তো সেগুলো যদি উঠে যায়, বাজেট হতে হবে ব্যবসা বান্ধব। ভাবতে হবে যে আমাদের ইকোনমির ব্যাকবোন এই তৈরি পোশাক শিল্প, এটাকে যেভাবে সাপোর্ট করা যায়, আরো ভালোভাবে যাতে সাপোর্ট করা যায়। কারণ আমাদের ভাবতে হবে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু নিটে এগিয়ে এসেছে। আগে কিন্তু তারা ওভেন এবং ডেনিম নির্ভর ছিল, এখন কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী কিন্তু ভারত হয়ে গেছে, পাকিস্তান, তারপর ভিয়েতনাম, কম্বোডিয়া অবশ্যই আছে তারা। তো সেই জায়গায় তাদের সাথে যখন আমরা কম্পিটিশনে যাব, সেই কম্পিটিশনে যেতে গেলে তো ভাবতে হবে যে আমরা তাদের থেকে কতটুকু অ্যাডভান্টেজ পজিশনে আছে, এবং আমরা কতটুকু সাপোর্ট পাচ্ছি। এই ক্ষেত্রে আপনি ক্যাশ ইনসেন্টিভের কথা বলেন, বর্তমানে মনে হয় 3% পাচ্ছে। এক সময় আমরা যেটা জানি 25% ছিল। আবার এটি বন্ধ হওয়া নিয়েও কিন্তু মাঝে মধ্যে আলোচনা হয়। তাহলে আসলে আপনার মতে ক্যাশ ইনসেন্টিভ অব্যাহত রাখা উচিত কিনা, অথবা বাড়ানো দরকার কিনা? দেখুন, আমাদের কিন্তু কাঁচা মাল কিন্তু আমাদের নিজস্ব নাই, আমাদের ক্যাপিটাল মেশিনারিজ নাই, বা আমাদের রং কেমিক্যাল, বা যেগুলো আপনার কাপড় উৎপাদন বা তৈরি পোশাকের জন্য যে একদম প্রয়োজনীয় যে বিষয়গুলো, উপকরণগুলো, এগুলো কিন্তু আমাদের হাতে নাই। তো এগুলো সব আমদানি নির্ভর। এগুলো আমদানি করে এনে তারপর আমরা এটাকে ফিনিশড প্রোডাক্ট বানিয়ে বিদেশে রপ্তানি করে তো আমাদের টিকে থাকতে হয়। তো এই জায়গায় যদি আপনার একটু সহায়তা না দেন, আমরা তো এমনিতেই ব্যাকফুটে আছি। আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি, আমাদের এক্সপেন্ডিচার অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ ভারত, তারা একটা নিট সিটি আলাদা করেছে আহমেদাবাদে, গুজরাটে। সেখানে কিন্তু তাদের নগদ সহায়তা আপনার 12%, যতটুকু আমি জানি। সেক্ষেত্রে ভারত তো আমাদের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী রাষ্ট্র। তারা এত শক্তিশালী রাষ্ট্র হওয়ার পরেও যদি এই শিল্পকে নার্সিং করে এবং তারা যদি এটার গুরুত্ব অনুধাবন করে
নগদ সহায়তা বাড়িয়ে দিয়ে এই শিল্পকে আন্তর্জাতিকভাবে অনেক কম্পিটিটিভ রাখতে পারে, তাহলে আমরা তো ভারতকে এখনো মানে ক্রস করিনি। কেন আমাদের সরকার এটা ভাবে না? জি, অবশ্যই সরকার ভাববে বলে আশা করছি। আমরা আবার আরো আলোচনা করব এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সারের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। কায়সার ভাই, যেটা নিয়ে আলোচনা করবো এখন সেটি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। অনেকে বলছেন যে ভুয়া তথ্যের ভিত্তিতে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে। আবার আমরা কয়েকদিন আগে দেখেছি এলডিসি গ্র্যাজুয়েশন হলে অসুবিধার চেয়ে সুবিধা বেশি। তাহলে দুইটি পক্ষ কিন্তু রয়েছে। আসলে এলডিসি গ্র্যাজুয়েশন আপনি ব্যবসায়ীদের পক্ষ থেকে যদি বলেন যে সুবিধা বেশি না অসুবিধা বেশি? ধন্যবাদ আপনাকে। বিষয়টা কিন্তু আসলে একটু মিশ্র প্রতিক্রিয়া বলতে হবে আর কি। যে প্রসঙ্গটা প্রথমত আমি বলি যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন 2026 সালে হওয়ার কথা। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি। জি, এটা আগের সরকার এইভাবেই আপনার যে আমাদের যে পরিসংখ্যান ব্যুরোর যে তথ্যের উপর ভিত্তি করে আন্তর্জাতিকভাবে আমাদেরকে মার্কিং করেছে যে আমরা এলডিসিতে যেতে পারবো 2026 সালে। তো আমরা আসলে এখন সরকার পট পরিবর্তনের পর যে মূল বিষয় যেটা আমরা জানতে পারলাম, প্রকৃত যে তথ্য আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে যে এলডিসি গ্র্যাজুয়েশনে যেসব তথ্যগুলো প্রোভাইড করা হয়েছিল আন্তর্জাতিক মাধ্যমে সেটা কিন্তু আসলে সঠিক নয়। কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের যে জিডিপি বলেন, আমাদের যে ইনফ্লেশন বা সামগ্রিক অর্থনীতির যে যতগুলো সূচক আছে সেই সবগুলো সূচক কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল আর কি। তো সেটা কিন্তু আসলে বাস্তব ভিত্তিক নয়। আমরা যে এলডিসিতে যেতে চাই না তা না, কিন্তু সেটার জন্য আমাদেরকে আরও একটু সময় দেওয়া লাগবে। আমাদের এখনও ওই তুরস্ক, মেক্সিকো, চায়নার সাথে কম্পিটিশনে যাওয়ার মতো অবস্থা হয়নি। এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমাদের কিন্তু যেতে হবে এইসব দেশের সাথে কম্পিটিশন করা লাগবে যারা তা অবকাঠামোগতভাবে তার আর্থিক যতগুলো ইন্ডিকেটর আছে সবগুলোতে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে তারা, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এলডিসিতে যাওয়ার মতো সেই অবস্থা আমরা নেই। এখন আপনি যেটা বলছেন যে এলডিসিতে গেলে আমাদের অনেক সুবিধা আছে, আমি তো সুবিধা এই মুহূর্তে কোনো সুবিধা দেখছি না। আমি অসুবিধার ভাবটাই বেশি দেখছি যে আমাদের যে বায়াররা তাদের যে ইম্পোর্ট ট্যাক্স এটা বন্ধ হয়ে যাবে, তাদের টেরিফ বন্ধ হয়ে যাবে, জিএসপি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু তারা আমাদের কাছে আসবে না। আমাদের এখানে আসতেছে যে আপনার চিপেস্ট লেবার এবং হাইয়েস্ট কোয়ালিটি, এই দুটো কারণে কিন্তু তারা বাংলাদেশকে পছন্দের তালিকায় রেখেছে। কিন্তু চিপেস্ট লেবার, হাইয়েস্ট কোয়ালিটি এটা তো সবসময় নাও থাকতে পারে, অল্টারনেটিভ মার্কেট খুঁজে পেতেও পারে। আর আমরাও তো সারা জীবন আসলে এভাবে ডেভেলপিং কান্ট্রিজ হিসেবে থাকবো না, এক না এক সময় তো আমাদের ডেভেলপড হতে হবে। তাহলে আপনার মতে সেই আনুমানিক টাইম ফ্রেমটা কেমন হতে পারে? আমাদের আরও আমি মনে করি 4 থেকে 5 বছর আমাদের সময় নেওয়া লাগবে। আমাদের কিছু হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কগুলো করা লাগবে। হোমওয়ার্কের মধ্যে কি, আমাদের আপনার এই ডিপ সি পোর্ট নিশ্চিত করা লাগবে। আমাদের বায়াররা ইউরোপে বা আমেরিকায় 1 থেকে 1.5 মাস লাগে আমাদের গুডস তাদের ডেস্টিনেশন পৌঁছতে, আর হোয়ারেস চায়না আর ভিয়েতনাম থেকে 15 দিনে চলে যায়। তা আমাদের যদি ডিপ সি পোর্টের ফ্যাসিলিটিসটা থাকে, আমরা এটা আপনি যদি করতে পারি, আমাদের 3টা পোর্টের মধ্যে যে কোনো একটা পোর্টকে যদি আমরা ডেজিগনেটেড করে দিই যে শুধুমাত্র তৈরি পোশাকের জন্য যাওয়ার, কারণ এটা আমাদের অর্থনীতির একটা ব্যাকবোন, তো সেটা যদি করা যায় তো আমাদের লিড টাইমটা কমে যাবে। আর লিড টাইম যদি কমাতে পারি তাহলে বাইরে আকৃষ্ট হবে, চায়না, ভিয়েতনাম বা অন্য দেশের সাথে আমাদের সাথে তুলনা করবে। আমাদের যে আপনার যে ইনফ্লেশনটা এটাকে কমাতে হবে, আমাদের জিডিপি রেশিওটাকে আরও নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনার অবকাঠামোগত উন্নয়ন করা লাগবে। আমাদের যে টেকনোলজিক্যাল যে আপগ্রেডেশন এটাকে আরও আপনার ত্বরান্বিত করতে হবে, উন্নত করতে হবে। এই সব কিছু করার পর কিন্তু আমরা আবেদন করতে পারি যে হ্যাঁ আমরা এখন সেই সক্ষমতায় উপনীত হয়েছি, আমরা এখন যেতে পারি। আচ্ছা, দেখা যাক আসলে আপনার যে বিষয়গুলো আপনি যেটা বললেন সুবিধার চেয়ে অসুবিধাই বেশি বললেন, জি সেক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করবে কিনা, এবং সরকার তো প্রস্তুতি নিচ্ছে যে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার জন্য। যদি ভুয়া তথ্যের উপর হয়ে থাকে সেটি অবশ্যই এখন যাওয়া উচিত না বলে সবাই মনে করে, দেখা যাক সেটা চিন্তা হয় কিনা। আরেকটি বিষয় নিয়ে আসি যে আপনি জানেন যুক্তরাষ্ট্র যখন চীনের উপর শুল্ক আরোপ করেছিল, প্রথমে 10%, পরে বর্ধিত হারে আরও 10%, 20% করার পরে আমরা ধারণা করেছিলাম যে চীনের কিছুটা আরএমজি সেক্টরে কিছুটা অর্ডার আমাদের দেশে আসবে। সেটা কি আসছে? আমাদের যে এই প্রবৃদ্ধি দেখলাম 46% ইউএসএতে এবং 52% হচ্ছে ইইউতে, সেটা কি তারই প্রভাব নাকি ভবিষ্যতে আসবে? আপনি জানেন যুক্তরাষ্ট্রে 2.5 মাস আগে নতুন সরকার ক্ষমতায় এসেছে,
তো নতুন সরকার বিশেষ করে ট্রাম্প গভর্নমেন্ট যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর কিন্তু ইমিডিয়েটলি কয়েকটা নির্বাহী আদেশের মাধ্যমে কিছু পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের অন্যতম পদক্ষেপ হলো চায়নাকে তারা অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। তো সেই শুল্ক আরোপের কারণে চায়নার একটা বড় বাজার হলো যুক্তরাষ্ট্রে। তো সেই ক্ষেত্রে চায়নার উপরে শুল্ক আরোপ করেছে, কানাডার উপরে করেছে, ভিয়েতনাম, মেক্সিকো এদের উপরে করেছে। তো এখানে কিন্তু তারা কনজিউমার প্রোডাক্ট এবং আপনার তৈরি পোশাকের একটা বড় কাজ কিন্তু ওখানে হতো যুক্তরাষ্ট্রের বায়ারদের আর কি। তো সেক্ষেত্রে আমরা ওই বায়াররা তখন কিন্তু শঙ্কিত হয়ে গেছে, কারণ আপনার 20% এক্সট্রা ডিউটি দিয়ে ইম্পোর্ট করে নিয়ে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে সেটা ফিজিবল হয় না, প্রফিটেবল হবে না। জি, তো সেই ক্ষেত্রে ওই অর্ডারগুলোর একটা অংশ কিন্তু ইতিমধ্যে আমাদের এখানে এসেছে এবং এটারই সুফল আমরা পাচ্ছি। ইতিমধ্যে এসেছে আপনার যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় 50%-এর মতো আপনার প্রবৃদ্ধি হয়েছে। এটা হলো আপনার নিটওয়্যারে, আপনার জিন্স, ওভেন, এই সেক্টরগুলোতে আর কি, যেগুলোতে আমরা যুক্তরাষ্ট্রের বড় বড় বায়ারদের কাজ করে থাকি এবং নামি দামি কিছু ব্র্যান্ডের কাজ করি আর কি। তো সেক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ আমাদের এসেছে। পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন্সেরও কিন্তু আমরা অনেক অর্ডারের ভালো একটা সুবার্তা আমরা পাচ্ছি। শুধুমাত্র গত বছরের যে দ্বিতীয় প্রান্তিকে সরকারের পট পরিবর্তন এবং অস্থিরতার কারণে বায়াররা চলে গিয়েছিল, প্রায় 20 বা 25% অর্ডার বাইরে চলে গিয়েছিল। এখন আবার স্থিতিশীলতার কারণে বায়াররা আবার ফিরে আসছে এবং আমরা এটাকে ধরে রাখতে চাই। এবং সেই ধরে রাখার ক্ষেত্রে আমরা সরকারের পৃষ্ঠপোষকতা, নীতি সহায়তার, সামগ্রিক অবজারভেশন এবং আমাদের যে এন্টারপ্রেনার আছে তাদের সাথে সরকারের আলাপ আলোচনার প্রেক্ষিতে প্রাক বাজেট আলোচনা আমাদেরকে রাখতে হবে এবং আমাদের দিক নির্দেশনা তাদের আমলে নিতে হবে। তাহলে আমাদের এই অর্থনীতি সামগ্রিকভাবে দেশের উন্নয়নে একটা ভূমিকা রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কায়সার ভাই। আজকে আপনি সেক্টরের পুরোপুরি চিত্রটা তুলে ধরলেন আমাদের সামনে এবং দর্শকদের সামনে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন মাইক্রো ফাইবার গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।